ओम शांति। आज के अव्यक्तवाणी 23/1/1970 সেবাতে সফলতা পাওয়ার যুক্তি। তো আমরা এই মূল্যটা এখন কন্টিনিউ করছি। তো বাবা বলছেন, प्रेस कॉन्फ्रेंस की रिज़ल्ट अगर अच्छी है तो करने में कोई हर्जा नहीं है। তো এখানে বাবা আমাদের যে মুম্বাই থেকে অনেক পার্টি এসছে, তারা মুম্বাইয়ে একটা সম্মেলন করার জন্য বাবার থেকে ডাইরেকশন নিচ্ছে। তো বাবা তাদেরকে বলছেন যে যদি কোনো প্রেস কনফারেন্স করতে চাও আর তার রেজাল্ট যদি মনে হয় ভালো হবে, তাহলে প্রেস কনফারেंस করতে কোনো ক্ষতি নেই। लेकिन पहले उनसे मिलकर उन्हों को मददगार बनाना ये तो बहुत ज़रूरी है। মানে প্রেস কনফারেন্স যদি ভালো রেজাল্ট হবে মনে হয় তাহলে করো, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু কিভাবে করব? বা বলছে প্রথমে তাদের সাথে গিয়ে আগে সাক্ষাৎ করো, মানে প্রেস কনফারেন্সে যারা আসবে তাদের সাথে সম্মেলনের আগে গিয়েই সাক্ষাৎ করো, তাদেরকে সহযোগী তৈরি করো। এটা কিন্তু খুবই জরুরি বাবা বলছেন। এবার বাবা কি সুন্দর কথা বলছেন, समय पर जाकर उन्हों से काम निकालना और समय के पहले उन्हों को मददगार बनाना, इसमें भी फ़र्क पड़ता है। বাবা বলছেন এখন সময়ে যখন আমার দরকার পড়লো তখন আমি তাদের কাছে গিয়ে কাজটা বের করে নিলাম, আর আমি আগের থেকে গিয়ে তাদেরকে সহযোগী তৈরি করলাম, তারপরে ওনাদের থেকে আমি কাজটা নিলাম। বাবা বলছে দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য হয়েছে। তার মানে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন আমরা যখনই কোনো সেবা করছি ওই সেবার মধ্যে আমরা যাদের যাদের দরকার মনে করছি তাদের সাথে আগের থেকে যোগাযোগ করে তাদেরকে সহযোগী করে রাখা উচিত। তারপরে আমরা যখন সেবা করব তখন আমরা তাদের থেকেও খুব ভালো সেবাটা পাব। তো বাবা বলছেন बहुत करके समय पर अटेंशन जाता है। বাবা বলছে বেশিরভাগ সময় দেখা যায় কি আমরা যখন দরকার পড়ে তখন আমাদের অ্যাটেনশন যায় তাদের দিকে। अभी अपनी बुद्धि की लाइन को क्लियर करेंगे तो सभी स्पष्ट होता जाएगा। তো বাবা বলছে এখন যদি আমরা নিজের বুদ্ধির লাইনকে ক্লিয়ার রাখি তাহলে কিন্তু আমরাও সব কিছু স্পষ্টভাবে বুঝতে পারব। जैसे आप लोगों का प्रदर्शनी में है ना, स्विच ऑन करने से जवाब मिलता है। तो প্রদর্শনীতে একটা বাক্স থাকে যেখানে কোনো একটা প্রশ্ন করলে আর সুইচ অন করে দিলেই প্রশ্নটার একটা উত্তর চলে আসে। তো বাবা সেটা কথা বলছেন। তো বাবা এখন ওইটা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন वैसे ही पुरुषार्थ की लाइन क्लियर होने से संकल्प का स्विच दबाया और किया। তো বাবা বলছে একইভাবে যদি আমাদের পুরুষার্থের লাইনটা ক্লিয়ার থাকে তাহলে আমরা সংকল্প করলাম, তার মানে সংকল্পর সুইচটা আমি টিপলাম আর আমরা উত্তর পেয়ে যাব। ऐसा अनुभव करते जाएंगे। আর বাবা বলছে এরকমই কিন্তু আমাদের অনুভব হতে থাকবে। কিন্তু এটা কখন হবে? এর মধ্যে আমাদেরকে কি মানে খেয়াল রাখতে হবে, सिर्फ व्यर्थ संकल्पों की कंट्रोलिंग पावर चाहिए। মানে আমি আমার মন থেকে একটা সংকল্প করব, আমার মন সংকল্পের একটা সুইচ টিপে দেবে আর আমি উত্তর পেয়ে যাব। মানে বাবার কাছে যে সংকল্পটা রাখবো সে সংকল্পর আমি উত্তর পেয়ে যাব। বাবা বলছে অবশ্যই পাবে, কিন্তু তার জন্য কি থাকতে হবে? আমার মনের মধ্যে কোনো ব্যর্থ সংকল্প যেন না থাকে। তো ব্যর্থ সংকল্পর কন্ট্রোলিং পাওয়ার দরকার আছে। এবার বাবা বলছে কেন? व्यर्थ संकल्प चलने के कारण, মানে যখন আমাদের ব্যর্থ সংকল্প চলে
तो जो ओरिजिनल बाप दादा द्वारा प्रेरणा कहे व शुद्ध रिस्पॉन्स मिलता है वो मिक्स हो जाता है। মানে বাপ দাদা আমাকে কোনো অরিজিনাল প্রেরণা দিতে চাইছে বা আমাকে কোনো শুদ্ধ রেসপন্স দিতে চাইছেন, কিন্তু আমার তো ব্যর্থ সংকল্প চলছে, সেজন্য বাবার প্রেরণা আর আমার ব্যর্থ সংকল্প দুটোই মিক্স হয়ে যাচ্ছে। তো মিক্স হয়ে গেলে আমি বাবা যে জিনিসটা আমাকে বোঝাতে চাইছে সেটা আমি ক্যাচই করতে পারছি না, আমি সেটাকে টাচিংটা আর পাচ্ছি না। কেন? আমার ব্যর্থ সংকল্প ওনার শুদ্ধ প্রেরণা বা শুদ্ধ রেসপন্সের সাথে মিক্স হয়ে গেছে। সেজন্য বাবা বলছে আমার ব্যর্থ সংকল্প যদি না থাকে তাহলে আমি ওটা ক্যাচ করে ফেলতাম। তো সেটা বাবা বলছে। तो शुद्ध रिस्पॉन्स मिलता है वो मिक्स हो जाता है क्योंकि व्यर्थ संकल्प अधिक होते हैं। কেননা আমাদের ব্যর্থ সংকল্পটা অনেক বেশি। अगर व्यर्थ संकल्पों को कंट्रोल करने की पावर है, বলছে যদি আমাদের ব্যর্থ সংকল্পকে कंट्रोल করার पावर থাকে तो उसमें एक वही रिस्पॉन्स स्पष्ट देखने में आता है। যদি আমাদের ব্যর্থ সংকল্প পুরো কন্ট্রোলে থাকে তাহলে কী হবে, বাবা যে রেসপন্সটা আমাদেরকে দিয়েছে সে রেসপন্সটা কিন্তু আমি স্পষ্ট দেখতে পারব। তো সেজন্য বাবা বলছে মানে আমাদের পুরুষার্থের লাইন ক্লিয়ার থাকলে আমি কোনো সংকল্প করলে বাপ দাদা আমাদেরকে টাচিং দেবেন, হ্যাঁ, প্রেরণা দেবেন, শুদ্ধ রেসপন্স পাঠাবে, কিন্তু তার জন্য আমাকে খেয়াল রাখতে হবে আমার যেন কোনো ব্যর্থ সংকল্প না থাকে। তাহলে আমি সে রেসপন্সটাকে একেবারে ক্লিয়ারলি ওইভাবেই আমি ওটাকে देखते पाबो। वैसे ही अगर बुद्धि ट्रांसलाइट है तो उसमें हर बात का रिस्पॉन्स स्पष्ट होता जाता है और यथार्थ होता है। বলছে একইভাবে, এটা তো বাবা আমাদেরকে সংকল্প নিয়ে বোঝালেন, বাবা বলছে ঠিক একইভাবে যদি আমাদের বুদ্ধিটাও ট্রান্সলাইট হয়ে যায়, হ্যাঁ না, ট্রান্সলাইটের মধ্যেও সব কিছু খুব পরিষ্কার দেখা যায়, তবে তাতেও কিন্তু সব বিষয়ের রেসপন্স আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাবো আর সেটাও কিন্তু যথার্থ হবে, মিক্স नहीं, সেখানেও কিন্তু কিছু মিক্স হবে না। जिनके व्यर्थ संकल्प नहीं चलते हैं वो अपने अव्यक्त स्थिति को ज़्यादा बढ़ा सकते हैं। তো এখন তো আমাদের পুরুষার্থই হচ্ছে অব্যক্ত স্থিতিতে থাকা। তো সেজন্য বাবা বলছে অব্যক্ত স্থিতিতে কে ভালো থাকতে পারবে, যার ব্যর্থ সংকল্প চলে না। তো বাবা সেটাই বলছেন, যার ব্যর্থ সংকল্প চলে না সে নিজের অব্যক্ত স্থিতিকে কিন্তু বেশি বাড়াতে পারবে। শুদ্ধ সংকল্প भी चलने चाहिए। अब এটাও আবার খেয়াল রাখতে হবে, শুদ্ধ সংকল্পও কিন্তু আমাদেরকে চালাতে হবে। অনেক সময় আমরা ব্যর্থ চালাচ্ছি না কিন্তু শুদ্ধ সংকল্পও কিন্তু চালাচ্ছি না, তাহলে নেটফল জিরো হয়ে দাঁড়িয়ে আছে, মানে কোনো সংকল্পই চলছে না। যেটুকুনি দরকার সাধারণ সংকল্প বা যেগুলো দরকারি সংকল্প এগুলো নিয়ে বসে আছি, ব্যর্থ বন্ধ করে রেখেছি আর শুদ্ধ সংকল্পও চালাচ্ছি না, তাহলেও হয় না। তো সেটাই বাবা বলছে, ব্যর্থ বন্ধ কিন্তু শুদ্ধ সংকল্পও কিন্তু আমাদেরকে চালাতে হবে। लेकिन उनको भी कंट्रोल करने की शक्ति होनी चाहिए। तो बाबा বলছে আমাদের কিন্তু ব্যর্থ সংকল্প कंट्रोल করার শক্তি থাকা উচিত। व्यर्थ संकल्पों का तूफान मेजॉरिटी में ज़्यादा है। তো বাবা দেখছেন ব্যর্থ সংকল্প মানে আমাদের ভেতরে তুফান চলে, তার মানে অনেক বেশি, মানে যে বলে 1 মিনিটে 25 থেকে 30টা সংকল্প, সেগুলো ম্যাক্সিমামই ব্যর্থ চলছে বাবা যেটা দেখছেন। कोई कभी कार्य शुरू किया जाता है तो सैंपल बहुत अच्छा बनाया जाता है। বাবা বলছে যখনও কোনো কাজ শুরু করা হয় তখন তার জন্য স্যাম্পল খুব ভালো তৈরি করা হয়, হ্যাঁ না, সবাইকে দেখাবার জন্য কি এরকম এরকম হবে। তো স্যাম্পল সব জায়গায় সব সময় আগে তৈরি করা হয়। ये भी सम्मेलन का सैंपल सभी के आगे रखना है। তো বাবা বলছেন এখন আমরা যে সম্মেলন করব
এই সম্মেলনের জন্য আমাদেরকে স্যাম্পল কিন্তু সবার আগে তৈরি করে রাখতে হবে। বাবা এগুলো সব প্রেরণা দিচ্ছে। তারপরে বাবা বলছেন, अव्यक्त स्थिति क्या चीज़ होती है इसका अनुभव कराना है। তো এই সম্মেলনে আমাদেরকে কি করতে হবে, अव्यक्त স্থিতিটা কি জিনিস সেটা কিন্তু সবাইকে অনুভব করাতে হবে। आपकी एक्टिविटी में सभी समय की घड़ी को देखे, মানে সম্মেলনে যা যা আমরা অ্যাক্টিভিটি করে দেখাবো তা বলছে সেই অ্যাক্টিভিটিতে সকলেই যেন সময়ের ঘড়িকে দেখতে পায়। মানে এই সময়ে আমাদের এরকম স্থিতি হওয়া উচিত। যেমন এখন কলিযুগ শেষ হচ্ছে, সঙ্গম যুগ চলছে, সঙ্গম যুগও প্রায় শেষ, এখন মোটামুটি আমরা সবাই অব্যক্ত স্থিতিতে এসে যাওয়া উচিত। তো বাবা বলছে মানে আমাদের অ্যাক্টিভিটি থেকেই যেন সময়ের মানে বেহদের যে ঘড়ি, হ্যাঁ না, আমাদের 5000 বছরের যে ঘড়িটাতে কোন সময়ে এসে আমরা দাঁড়িয়ে আছি সেটা যেন পরিষ্কারভাবে বোঝা যায়। সময় কি ঘড়ি बनकर जा रहे हो। তো বাবা বলছে আমরা কীরকম হয়ে যাব, সম্মেলনে সময়ের ঘড়ি হয়ে যাব। আর আমরা ওখানে গিয়ে মানে আমাদের স্থিতি দিয়ে আমরা সময়টাকে দেখাবো, সবাইকে অনুভব করাবো। जैसे साकार भी समय की घड़ी बने ना। বাবা বলছে যেমন সাকারে ব্রহ্মা বাবা যখন ছিলেন উনিও সময়ের ঘড়ি হয়ে গেছিলেন, তাই না। वैसे शरीर के होते अव्यक्त स्थिति के घंटे बजाने की घड़ी बनना है। এখন আমাদের বাবা বলছে কী করতে হবে, শরীর থেকেও আমাকে অব্যক্ত স্থিতির ঘন্টা বাজাবার ঘড়ি হতে হবে। মানে আমরা সবাই শরীরে আছি, শরীরের থেকে আমাদের সবার অব্যক্ত স্থিতি মানে এই মুহূর্তে এত সময় হচ্ছে এটা যেন সবাইকে আমরা অনুভব করাতে পারি। ये सर्विस सभी से अच्छी है। বাবা বলছে এই সেবাটাই সব থেকে ভালো সেবা, মানে সবাইকে অব্যক্ত স্থিতির অনুভব করানো। আর অব্যক্ত স্থিতি দিয়ে মানে এখন ঘড়ি, নিজেকে ঘড়ি মানে ঘড়িতে কটা বাজছে সেই ঘন্টাটা আমাকে দেখাতে হবে নিজের স্থিতি দিয়ে। বা বলছে এই সেবাটাই হচ্ছে এই সময় সব থেকে ভালো। व्यक्त में अव्यक्त स्थिति का अनुभव क्या होता है ये सभी को प्रैक्टिकल में पाठ पढ़ाना है। তো এটা হচ্ছে আমাদের করে দেখাতে হবে। ব্যক্তে থেকে আমরা সবাই ব্যক্তে আছি, ব্যক্তে থেকে অব্যক্ত স্থিতির অনুভব কীরকম হয় এটা সবাইকে প্র্যাকটিক্যাল আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। अच्छा, बाप दादा और दैवी परिवार सभी के स्नेह के सूत्र में मन का बनकर पिरोना है। তো আমাদেরকে আর কি করতে হবে এখন, বাপ দাদা আর दैवी পরিবার আমাদের ব্রাহ্মণ পরিবারের সবাইয়ের স্নেহের সূত্রের মালার দানা আমাদেরকে হতে হবে। মানে সবাই যেন আমার প্রতি স্নেহ রাখে বা আমিও তাদের প্রতি যেন স্নেহ রাখি, আত্মিক স্নেহ রাখি। আমাকে সেরকম স্নেহের মালার দানা হতে হবে। तो बाबा बोलছেন स्नेह के सूत्र में पिरोया हुआ मैं मन का हूँ, ये नशा रहना चाहिए। तो बाबा বলছে এটা একটা সুন্দর সমান, হ্যাঁ, কি আমি হচ্ছি স্নেহের সূত্রে গাথা এমন একজন দানা। তো স্নেহের সূত্রে গাথা হয়েছে এরকম আমি একজন দানা মানে মালার মনকা, এই নেশাটা আমাকে রাখতে হবে, এটা হচ্ছে আমার সমান। এবার বাবা বলছেন মনকা কো কাহা রাখা যাতা है। এই যে মালার দানা এগুলোকে কোথায় রাখা হয়, माला के मनके को बहुत शुद्धि से रखा जाता है। তো বাবা বলছে মালার যে মনকা হয় সেগুলোকে কিন্তু অনেক শুদ্ধতার সাথে রাখা হয়। उठाते भी बहुत शुद्धि पूर्वक है। সেটাকে যখন তোলা হয় নেওয়া হয় সেটাকেও কিন্তু খুব শুদ্ধতার সাথে নেওয়া হয়। हम भी ऐसा अमूल्य मन का है ये समझना है।
মানে আমরা যখন মালার দানাগুলোকে দেখি, তো দেখি আমরা মালার দানাকে কত শুদ্ধতার সাথে সবাই রাখে, কত শুদ্ধতার সাথে সবাই তোলে। তো আমাকে তখনই বুঝতে হবে এই যে মালা, সেটা তো হচ্ছে আমারই ইয়াদগার। তাহলে আমিও হচ্ছি এই মালার একটা অমূল্য দানা। তো বাবা বলছে এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, এটা আমাদের মধ্যে একটা নেশার কাজ করবে। कोई ने সার্ভিস কে লিয়ে রায় পুছি। তো কেউ বাবাকে সেবার জন্য রায় জিজ্ঞেস করলেন, মতামত জিজ্ঞেস করলেন। उन्हों की सर्विस वाणी से नहीं होगी। বাবা বলছে তাদের সার্ভিস কিন্তু বাণী দিয়ে হবে না। लेकिन जब चरित्र प्रभावशाली होंगे, चेंज देखेंगे, तब वो खींच कर आएंगे। তো বাবা বলছে বাণী দিয়ে এই সেবাটা হবে না, কী দিয়ে হবে? যখন তাদের চরিত্রটা প্রভাবশালী হয়ে যাবে, তাদের মধ্যে যখন চেঞ্জ দেখতে পারবে, তখন তারা কিন্তু নিজেরাই আকৃষ্ট হয়ে চলে আসবে। তার মানে বাণী দিয়ে আমরা সেবা করলে অতটা তাদেরকে আকৃষ্ট করতে পারবো না, কিন্তু আমরা যদি আমাদের অব্যক্ত স্থিতি দিয়ে সেবা করি, সেই চরিত্র আমাদের প্রভাবশালী হয়ে যায়, আমাদের মধ্যে সেই পরিবর্তনটা তারা যদি দেখে, তাহলে আকৃষ্ট হয়ে যাবে। তো বাবা বলছেন আরও, कोई कोई को अपना अहंकार भी होता है, है ना, কারো কারো মধ্যে নিজের অহংকারও থাকে। তাহলে কি হয়? तो वाणी से वाणी अहंकार के टक्कर में आ जाती है ना। কেন একটা সম্মেলন হচ্ছে, সম্মেলনে নানা রকম বক্তা আসবেন। তো কিছু আমাদের ব্রাহ্মণ পরিবারের বক্তা থাকবেন, কিছু দুনিয়া থেকেও বক্তা আসবে, লৌকিক জগৎ থেকে। তো বাবা বলছে তাদের মধ্যে অনেক অহংকারও থাকে। তো এরকম যখন সবাই বক্তৃতা রাখবে, তখন বাণীর সাথে কিন্তু অহংকারে এসে টাক্কর খাবে। আমরা কিছু বললাম, ওরা কিছু বলল, হ্যাঁ না, সেটা অহংকারের জোরে টাক্কর খাবে বাণীর সাথে বাণী। लेकिन प्रैक्टिकल लाइफ के टक्कर में नहीं आ सकेंगे। কিন্তু আমরা যদি অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে আমাদের নিজের প্র্যাকটিক্যাল লাইফটা দিয়ে যদি মানে বক্তৃতা রাখি, বাণীতে আসি, বা ওরা আমাদের বাণীর সাথে বাণী সেটা টক্কর লাগাতে পারবে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে কিন্তু কেউ টক্কর লাগাতে পারবে না বাবা বলছে। তো সেখানে কিন্তু আমরা কিন্তু আপার হ্যান্ডে থাকব। তো বাবা বলছে সেজন্য বললেন বা এখানে সার্ভিস কিন্তু বাণী দ্বারা হবে না, মানে বাণী দ্বারা আমরা অত সহজে মানে পারবো না ওদের সাথে, কিন্তু অব্যক্ত স্থিতি দিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে আমরা অতি সহজেই তাদেরকে আকৃষ্ট করে ফেলতে পারব। তো সেটা বাবা বোঝাচ্ছেন। इसलिए ऐसे ऐसे लोगों को समझाने के लिए यही साधन है। যেন বাবা বলছে মানে লৌকিক জগতে যে বড় বড় প্রভাবশালী লোক আছে, যাদের মধ্যে অনেক অহংকার আছে, সেরকম লোকদেরকে কিভাবে আমরা বোঝাবো, সে বোঝাবার জন্য এইটাই হচ্ছে একমাত্র সাধন। মানে অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে নিজের প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে আমাদেরকে সেবায় নামতে হবে, তাহলে তারা অনেক সহজেই বুঝে যাবে। तो जो भी सेवा केंद्र है, उनके वायुमंडल को आकर्षणमय बनाना चाहिए, जो उनको अव्यक्त वतन देखने में आए। এবার তার জন্য বাবা বলছে কী করতে হবে? বায়ুমণ্ডলকে অব্যক্ত বানাও। তার জন্য বাবা বলছে আমাদের কী করতে হবে, মানে একটু তো আগের থেকে প্রস্তুতি নিতে হবে। তার জন্য আগে বায়ুমণ্ডলকে অব্যক্ত বানাতে হবে। আর তার জন্য কী করতে হবে? যে যে সেবা কেন্দ্র আছে তার বায়ুমণ্ডলকে আমাদের আকর্ষণময় করে তুলতে হবে। কেমন? মানে এমন আকর্ষণময় করতে হবে যেন যে কোনো কেউ যখন ওখানে আসবে, সেখানে তারা যেন অব্যক্ত বতন, মানে সেই সূক্ষ্ম বতনের অনুভবটা করতে পারে। মানে আমাদের সকলের স্থিতি এত অব্যক্ত স্থিতি, মানে এত সবাই ফরিস্তা রূপ কি আমরা মনে হচ্ছে মানে সাকার দুনিয়াতে ফরিস্তা হয়ে ঘুরে বেড়াচ্ছি। মানে ওটা মনেই হচ্ছে একটা সূক্ষ্ম বতন, ধরো অব্যক্ত বতন। এতটা আমাদের বায়ুমণ্ডলকে অব্যক্ত বানিয়ে নিতে হবে। कोई भी दूर से महसूस करे कि ये इस घर के बीच में कोई चिराग है। কত সুন্দর বলছে, মানে যে কোনো কেউ মানে দূরের থেকেই যেন অনুভব করবে
কি আমরা মানে যারা ওখানে আছে তারা হচ্ছে ঘরের মাঝখানে কোনো বাতির মতো, মানে যেমন কোনো শিখা, মানে কোনো প্রদীপের মধ্যে যে শিখা জ্বলে বাতি, মানে चिराग। चिराग दूर से ही रोशनी देता है ना। चिराग মানে সে বাতি থেকে দূর থেকে কিন্তু আমরা আলো পাই। তো अपनी तरफ आकर्षित करता है ना। দূরে যদি আমি দেখি একটা বাতি জ্বলছে, তার থেকে আলো আসছে, তো আমি অটোমেটিকলি তার দিকে আকৃষ্ট হচ্ছি। তো ওরকমই বাইরে থেকে যখনই কেউ আসবে সেখানে দেখছি সব মানে সূক্ষ্মবতনের মতো অব্যক্ত স্থিতিতে বসে আছে। যে অব্যক্ত স্থিতিতে বসে আছে সে একটা মানে পুরো একটা বাতির মতো, তার থেকে মনে হচ্ছে একটা ভাইব্রেশন ছড়াচ্ছে, একটা আলো দিচ্ছে, আর তাকে দেখেই সে আকৃষ্ট হচ্ছে এরকম। तो चिराग माफिक चमकता हुआ नजर आए तब है सफलता। তো বাবা চাইতে আমাদের অবস্থা কীরকম হতে হবে? চিরাগের মতো, মানে বাতির মতো আমি যেন চমক, মানে চকমক করছি, মানে আলো দিচ্ছি, মানে আমার ভাইব্রেশনটা এত পাওয়ারফুল যে সবাই আমার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি আমি করতে পারি, বাবা বলছে তবেই কিন্তু তোমরা সফলতা পাবে। तो अव्यक्त भट्टी में आकर के अव्यक्त स्थिति का अनुभव होता है। তো বাবা এবার জিজ্ঞেস করছে, সবাই তো अव्यक्त भट्टीते এসছেন মধুবনে, এসে কি अव्यक्त स्थितिर अनुभव হচ্ছে? ये अनुभव जो यहाँ होता है फिर उनको क्या करेंगे? বাবা বলছে এই অনুভব যেটা এখানে থাকলেই হচ্ছে, তাহলে ওদেরকে বাবা বলছে এই অনুভব যে যেখানে থাকে সেখানে কি হয় নাকি? বাবা সেটা জিজ্ঞেস করছে, মানে মধুবনে এসে কি হচ্ছে না যেখানে থাকে ওখানেও এই অনুভবটা হয়। তো বাবা বলছে साथ लेकर जाएंगे या यहाँ ही छोड़ देंगे। তো বাবা বলছে মানে এখানে তো অব্যক্ত স্থিতি অনুভব তো করছো, এই অব্যক্ত স্থিতি অনুভবটা কি সাথে নিয়ে এখান থেকে যাবে, না অব্যক্ত স্থিতিটা এখানেই ছেড়ে আমরা লৌকিক জগতে যখন ফিরে যাব ওটা अव्यक्त स्थिति मधुबनेই ছেড়ে চলে যাব, কীরকম যাবে? उनको ऐसा साथी बनाना जो कोई कितना भी इस अव्यक्त आकर्षण के साथ को छुड़ाना चाहे तो भी नहीं छूटे। তো বাবা এটা কত সুন্দর কথা বলছে। বাবা বলছেন আমাদেরকে এই अव्यक्त স্থিতিটাকে এমন সাথী করে নিতে হবে যে কেউ মানে যতই এই অব্যক্ত আকর্ষণকে আমার থেকে ছাড়াতে চায় সে যেন আমার থেকে ছাড়াতে না পারে। মানে আমি আর আমার অব্যক্ত স্থিতি যেন এতটাই একসাথে হয়ে যায়, আমি লৌকিক জগতেও গেলাম, ব্যক্তেও গেলাম, কিন্তু অব্যক্ত স্থিতি আমার সাথেই রইল, অব্যক্ত স্থিতির আকর্ষণটা আমার থেকে আর দূরে যাচ্ছে না। তো বাবা চাইছেন আমরা অব্যক্ত স্থিতিটাকে এমন সঙ্গী করে নিই। লৌকিক परिवार को अलौकिक परिवार बनाया है। বাবা বলছে আমরা কি নিজে লৌকিক পরিবারকে অলৌকিক পরিবার করেছি? जरा भी लौकिकपन ना हो আমাদের মধ্যে। বাবা চাইছেন একটুও যেন এখন লৌকিক ভাব না থাকে। जैसे एक शरीर छोड़ दूसरा लेते हैं तो उस जन्म की कोई भी बात स्मृति में नहीं रहती है। বাবা বলছে এখন আমাদের মধ্যে একটুও লৌকিক ভাব যেন না থাকে। কেমন? যেমন কেউ একটা শরীর যদি ছেড়ে অন্য শরীর নেই, তখন সেই পুরনো জন্মের কোনো কথাই তার স্মৃতিতে থাকে না, সেরকমই আমরা এখন নতুন জন্ম, বাবা আমাদেরকে মর্জিবা জন্ম, হ্যাঁ না, নতুন জন্ম দিয়েছে, এখন আমাদের অলৌকিক জন্ম, সেজন্য আমাদের মধ্যে যেন কোনো রকম লৌকিক ভাব না থাকে। ये भी मर्जीवा बने होना। তো বাবা বলছে এখন তোমরাও তো মর্জিবা হয়ে গেছো। तो पिछले जन्म की स्मृति और दृष्टि ऐसे ही ख़त्म हो जानी चाहिए। तो बाबा চাইছে পুরনো জীবনের স্মৃতি আর দৃষ্টি আমাদের মধ্যে এখন আর থাকা উচিত না, একেবারে শেষ হয়ে যাওয়া উচিত। लौकिक में अलौकिकता बढ़ने से ही अलौकिक सर्विस होती है। আমরা সবাই চাইছি অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে সেবা করব। অব্যক্ত স্থিতি আসবে যখন আমার মধ্যে অলৌকিকতা থাকবে, আর অলৌকিকতা থাকার জন্য বাবা বলছে লৌকিকে থেকে অলৌকিকটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে।
তাহলে আমার যত সেবা হবে সেগুলো अलौकिक সেবা হবে। अलौकिक সার্ভিস क्या करते हो? বাবা জিজ্ঞেস করছেন अलौकिक সার্ভিস আমরা কি করি? आत्मा का कनेक्शन पावर हाउस के साथ करने की सर्विस करते हो। तो बाबा বলছে আমরা কি अलौकिक সার্ভিস করি? আত্মার কানেকশনটা পাওয়ার হাউসের সাথে জুড়ে দিই, হ্যাঁ না? পাওয়ার হাউস মানে বাবা, মানে আত্মার পরমাত্মার সাথে কানেকশনটা করিয়ে দিই। এটাই হচ্ছে আমাদের अलौकिक सर्विस। कोई तार का तार के साथ कनेक्शन करना होता है तो रबर उतारना होता है। बाबा বলছে যখন কোনো মানে ইলেকট্রিকের তারের সাথে তার কানেকশন করাতে হয় তখন ওই তারের উপরে যে একটু রাবার থাকে, রাবার সেটাকে আমাদেরকে আগে ছাড়িয়ে ফেলতে হয়, তারপরে কানেকশন লাগালে কারেন্ট ফ্লো করবে। তো বাবা সেটা বোঝাচ্ছেন। वैसे ही आपका भी पहला कर्तव्य है अपने को आत्मा समझ शरीर के भान से अलग रहना है और औरों को भी शरीर के भान से अलग बनाना है। তো বাবা বলছে সেজন্য আমাদের প্রথম কর্তব্য হলো কি, নিজেকে আত্মা ভেবে এই শরীরের ভান থেকে নিজেকে আলাদা করে নাও। তারপরে যে সামনে যারা আছে তাদেরকেও তাদেরকেও মানে আত্মস্থিত করে তাদের শরীরের ভান থেকে আলাদা করে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের কর্তব্য। এই শরীরটা হচ্ছে রাবার, মানে আমি যতক্ষণ শরীরে ভানে থাকি আমি বাবার সাথে কানেক্ট হতে পারছি না, সে পাওয়ার হাউস থেকে আমি আর কারেন্টটা নিতে পারছি না। তো সেজন্য আমাকে এই রাবার এটাকে সরিয়ে ফেলতে হবে, মানে আত্মার কানেকশন পরমাত্মার সাথে। তো মাঝখান থেকে এই শরীরের ভানটা আলাদা করতে হবে। তো আমাকে নিজেও আত্মা ভেবে শরীরের ভানটা আলাদা করতে হবে, আর যে অন্য আত্মা আছে তাদেরকেও তাদের শরীরের ভান থেকে আলাদা করাতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রথম কর্তব্য। তো বাবা বলছেন यहाँ की मुख्य सब्जेक्ट कितनी है और कौन सी है? तो बाबा जिज्ञेस করছেন এখানে मुख्य सब्जेक्ट কত আর কোনটা? तो सब्जेक्ट मुख्य है 4। तो আমাদের 4टेই मुख्य सब्जेक्ट, ज्ञान योग धारणा और सेवा, है ना? ज्ञान योग और धारणा और सेवा। इनमें भी मुख्य कौन सा है? এর মধ্যে আমার মুখ্য কোনটা আছে? यहाँ से ही शांति का स्टॉक इकट्ठा किया है। বাবা বলছে মধুবনে এসে কি আমরা শান্তির স্টক একত্রিত করেছি? আশীর্বাদ মালুম হ্যাঁ कैसे मिलती है? বাবা জিজ্ঞেস করছে জানো আশীর্বাদ কিভাবে পাওয়া যায়? जितना जितना आत्म अभिमानी बनते हो उतना आशीर्वाद न चाहते हुए भी मिलती है। तो বাবা বলছে যত যত আমরা আত্মিক স্থিতিতে স্থিত হব ততই কিন্তু আমরা আশীর্বাদ পেতে থাকবো, না চাইলেও আমরা পাবো। শুধু আমাদেরকে आत्म अभिमानी होते হবে, आत्म अभिमानी अवस्थाएं থাকতে হবে। यहाँ स्थूल में कोई आशीर्वाद नहीं मिलती है, यहाँ स्वतः ही मिलती है। মানে লৌকিকের মতো এখানে কেউ আমাদেরকে স্থূলভাবে আশীর্বাদ দেবে না, কিন্তু আমি যদি আত্ম-অভিমানী স্থিতিতে স্থিত হয়ে আমার সব কাজ করি বলছে তুমি অটোমেটিকই তুমি আশীর্বাদ পেতে থাকবে। अगर बाप दादा का आशीर्वाद नहीं होता तो यहाँ तक कैसे आते? है ना? মধুবনে যাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। সেটা বলছে যদি বাপ দাদা আশীর্বাদ না দিত তোমরা এত দূর এখানে কি করে আসতে? हर सेकंड बाप दादा बच्चों को आशीर्वाद दे रहे हैं। तो बाप दादा আমাদেরকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। लेकिन लेने वाले जितना लेते हैं उतनी अपने पास कायम रखते हैं। किंतु যে নেওয়ার সে কতটা নিচ্ছে আর কতটা নিজের কাছে রাখছে বাবা বলছে সেখানে আমরা একটু নাম্বারওয়ার হয়ে যাচ্ছি। বাবা কিন্তু প্রতি সেকেন্ডে আমাদেরকে আশীর্বাদ দিয়েই যাচ্ছেন। আমরা কতটা নিচ্ছি বাবার, মানে কতটা নিচ্ছি মানে বাবা চাইছেন আমরা আত্ম-অভিমানী হয়ে থাকি, তারপরে আমরা সব কর্মে আসি। আমি যদি সবসময় আত্ম-অভিমানী হয়ে থাকি আর সেবায় আসি তাহলে আমি বাবা যত আশীর্বাদ দিচ্ছে সেটা আমি নিজের মধ্যে নিয়ে নিতে পারছি। আর যদি আমি বাবার এই শ্রীমতটা পালন করছি না তাহলে আমি আশীর্বাদটা নিচ্ছি না। তো সেখানে আমরা আবার নাম্বারওয়ার হয়ে যাচ্ছি। তো আজকে আমরা এখানেই থামবো।
তো আজকে বাবা আমাদেরকে বললেন, যখনই সেবা করব তখন তাদের আমাদের মানে যাদের যাদের দরকার হবে, যেখানে বাবা প্রেস কনফারেন্সকে নিয়ে বলেছে, তাদের সাথে কিন্তু প্রথমেই সাক্ষাৎ করে তাদেরকে সহযোগী তৈরি করে নিতে হবে। মানে যখন দরকার তখন গিয়ে নয়, তার আগের থেকে তাদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে সহযোগী তৈরি করব। এতে আমাদের বেশি লাভ হবে। তারপরে বাবা বললেন কি বাবা আমাদেরকে শুদ্ধ রেসপন্স দেই বা প্রেরণা দেই আমরা যখনই সংকল্প করি, কিন্তু আমাদের মধ্যে অনেক ব্যর্থ চলে, তার জন্য সেটা মিক্স হয়ে যায়, আমরা সেটা বুঝতে পারি না। সেজন্য বাবা বলছে আমাদেরকে নিজের ব্যর্থ সংকল্পকে একটু কন্ট্রোল করতে হবে, তাহলে বাবা যেটা রেসপন্স দিচ্ছে সেটা আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারব। আর যত আমাদের ব্যর্থ চলবে না, বাবা বলছে আমাদের আবেগ স্থিতিটা কিন্তু বাড়তে থাকবে, আর সাথে সাথে আমাদের শুদ্ধ সংকল্প কিন্তু চালাতে হবে, এটা বাবা বলছেন। তারপরে বাবা বলছেন এখন আমাদেরকে সময়ের ঘড়ি হতে হবে। বাবা বলছেন এই সেবাটা দরকার, ব্যক্ত থেকে অব্যক্ত স্থিতির অনুভব করাতে হবে সবাইকে প্র্যাকটিক্যালে, সেটা আমাদের সবাইকে সময়ের ঘড়ি হতে হবে। আর বাবা বললেন আজকে আমাদেরকে স্নেহের সূত্রের মালার দানা হতে হবে, আর আমি হচ্ছি সেই অমূল্য দানা, স্নেহের সূত্রে গাঁথা এক অমূল্য দানা। আর বাবা বলছে মালার দানাগুলি কি অনেক শুদ্ধতার সাথে রাখা হয়, অনেক শুদ্ধতার সাথে নেওয়া হয়, আর আমি নিজেই হচ্ছি সেই অমূল্য একটা দানা। এটা বাবা বলছে আমাদেরকে মনে রাখতে, সেটা আমার মধ্যে সবসময় একটা নেশা তৈরি করবে। আর বাবা বলছেন বাণীর সাথে বাণীর অহংকারের কিন্তু টক্কর চলে আসে যখনও কোনো সম্মেলন হচ্ছে, সেজন্য আমাদেরকে বাণীর সাথে বাণীর টক্করে যাওয়ার কোনো দরকার নেই। আমাদেরকে তাদেরকে বোঝাবার জন্য বাবা বলছে প্র্যাকটিক্যাল লাইফে টক্করে আসতে হবে, তারা সেখানে পারবে না। সেজন্য এমন এমন লোক যারা খুব অহংকারী, তাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে নিজে প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে তাদের সামনে আসতে হবে। আর তার জন্য বাবা বলছেন আমাদেরকে একটু বায়ুমণ্ডলকে অব্যক্ত বানাতে হবে। যত যত বায়ুমণ্ডল অব্যক্ত হবে মানে তখন সবাই তার দিকে আকৃষ্ট হবে। আর বাবা আমাদেরকে বললেন এবার আমাদেরকে একটু মর্জিবা জন্ম সেটাকে একটু মনে রাখতে হবে, আমাদের মধ্যে কোনো রকম লৌকিক ভাব যেন আপনারা না থাকে, সব কিছু যেন অলৌকিক হয়ে যায়। আমাদের এখন সেবা হচ্ছে অলৌকিক সার্ভিস। অলৌকিক সার্ভিস আত্মার কানেকশন পাওয়ার হাউসের সাথে করতে হবে, তার মানে নিজেকে আত্মা ভেবে শরীরের ভান থেকে আলাদা হতে হবে, আর সামনে যারা আছে তাদেরকে আমাদেরকে সহযোগিতা দিতে হবে কি তারাও যেন আত্মা ভেবে শরীরের ভান থেকে আলাদা হয় আর বাবার সাথে পাওয়ার হাউসের সাথে জুড়ে যায়। আর বাবা বলেছেন বাবা আশীর্বাদ কিন্তু প্রতি সেকেন্ডে আমরা বাচ্চাদেরকে দিয়েই যাচ্ছেন, আর আশীর্বাদ ইজিলি পাওয়া যায় যদি আমরা আত্ম অভিমানী স্থিতিতে থাকতে পারি। বাবা স্থূলে কোনো আশীর্বাদ দেবে না, কিন্তু আমি আত্মাভিমানী স্থিতিতে যদি থাকি আশীর্বাদ কিন্তু অটোমেটিক পাব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। শুভরাত্রি। শুভরাত্রি শুভরাত্রি। ধন্যবাদ ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি বাবা, গুড নাইট বাবা। ওম শান্তি বাবা, ওম শান্তি বাবা।